নিচে নোট পড়বে। সকালে রাত বাজে 1:39। খান বাড়িতে একটা রীতি আছে, যার যে কাজ আছে, যে যেখানে থাকুক খাবারের টাইমে বাড়িতে উপস্থিত থাকতেই হবে। অন্তত চেষ্টা থাকতে হবে খাবারটা যেন সকলে একসাথে বসে করা যায়। কারণ লতিফা বেগম সবসময় তিন ছেলেকে বলেন এই শেষ সময়টাতে যেন সবাইকে নিয়ে হাসি খুশিতে কাটাতে পারতেন উনি। উনি হীরার টুকরো তিন ছেলে মেয়ের কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেন। মাকে বাকিটা সময় নিজেদের সবটুকু দিয়ে সর্বোচ্চ ভালো রাখতে চান। কারণ এই ভদ্র মহিলা না থাকতে আজ ওনারা এই পর্যায়ে আসতে পারতেন না। লতিফা বেগমের হাড় ভাঙা কষ্ট আর দিনের পর দিন নিজের সব ত্যাগ করতে করতে ছেলে ছেলেদের এই পর্যায়ে নিয়ে এসেছেন। স্বামীহারা লতিফা বেগম 5 ছেলে মেয়ে নিজের নিয়ে সমুদ্রে পড়েন। তখন তাদের আর্থিক অবস্থা বর্তমানে একাংশও ছিল না। কতটা কষ্ট ত্যাগ, কতটা ত্যাগ, কত দিন রাত নিখোঁজ খেয়ে ছেলে মেয়েদের পাতে একটু ডাল ভাত তুলে দিয়েছে, সে গল্প বলতে গিয়ে তিনি এখনো আঁচল মুখ গুজে কাঁদেন। ছেলেরা মায়ের এই কষ্টের কথা অন্তরে গেঁথে রেখেছেন। সেই হাড় ভাঙা পরিশ্রম আর কষ্টের কথা চিন্তা করেই তো মাকে বাকিটা জীবন সুখী আর আনন্দ কাটাতে চান। বাকিরা যাই করুক, রায়হান খান, আরমান খান, সাদমান খান, ওনারা তিনজন মাকে ছাড়া এক বেলাও ভাত খান না। যত কাজ থাকুক দ্রুত করে আসে মায়ের আঁচলের নিচে। ওনাদের দেখে জিদান এখনো টিপ্পনি কেটে মায়ের নেটোয়ারা বলে। তিন ভাই নিজেদের সন্তানেও প্রায় আদেশ দিয়েছে কাজ শেষ করে দুপুরে আর রাতে খাবার যেন বাড়িতে করা হয়। তাই তো বিহান এতক্ষণ অপেক্ষা করছিল, কোনো রকম দুলকমা খেয়ে নিজের কাজে বেরিয়ে পড়েছেন। রাহা মাতৃ বারান্দায় এসেছে একটু হাওয়া খেতে, কিন্তু এসেই এমন একটা দৃশ্য দেখবে সে আশা করেনি। তাই বিস্ময়ে হতভাগাকে থমকে গিয়েও বিহান যখনই বাড়ি থেকে বের হয়েছে কিছু দূর যেতেই ছুটে এলো কামিনী। বিহানকে কুঁচকে তাকালো ওর প্রাণে। কামিনী এসে বিহানের ডান হাতটা নিজের হাতে তুলে নিল। এমন একটা কাজ করবে মেয়েটা সে বিহানও যেন ভাবতে পারেনি। ওদিকে দোতলা থেকে এমন দৃশ্য দেখে চোখ ছানাবড়া হয়ে গেল রাহার। চোখ মুখ বিতৃষ্ণা কুঁচকে পাথরের মতো দাঁড়িয়ে রইল ও। বুকের ভেতরটা অজানা কারণে ধরপড় করা শুরু করলো। তার নিথর চোখের চাহনি কেবল চুপচাপ দাঁড়িয়ে থাকা বিহান ভাইয়ের দিকে। কামিনীকে ওনার হাত ধরে থাকতে দেখে হঠাৎ রাহা অনুভব করলো তার শরীরে চামড়া যেন জ্বলে যাচ্ছে, বুকের ভেতর ক্রোধে যেন ফুটছে। কামিনী শর্ট কণ্ঠে বলল, বিহান ভাই প্লিজ রাগ করো না। তোমাকে আটকানোর জন্য বিহান নিজেই যেন হতভম্ব হয়ে গিয়েছে। মাথা নিচু করে ক্ষীণ কণ্ঠে বলে, কামিনী আমার ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। তুমি ঠিকঠাক ভাবে কথা বলো না আমার সাথে, সবসময় কেমন এড়িয়ে যাও। তুমি কি একবারে দেখতে পারো না আমায়? এক সেকেন্ডও কম সময় মনে হলো। থামলো সেম কামিনী। এবার ঢাকা থেকে ফেরার পর তুমি কেমন বদলে গিয়েছো। একটুও সময় দাও না আমাকে। তোমার জিদান ভাইয়াও কারো চোখে পড়ে না আমাকে। তোমরা সবাই শুধু রাহাকে নিয়েই পড়ে থাকো। দেখো বিহান ভাই কেমন শুধু রাহাকে গিফট করলো, আমি কি দোষ করলাম? আমার গিফট কেন করলো না? সবসময় রাহাই কেন সবার আগে প্রায়োরিটি পাবে? বিহান বুঝলো মেয়েটার গিফট না পাওয়ার দুঃখ মনে কষ্ট জমিয়ে রেখেছে। সেও কি আর সবকিছু মানে মনে করে এসব করেছে নাকি? পরক্ষণে কামিনী কান্না মিশ্রিত মুখের দিকে তাকিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা কামিনীর মাথায় স্নেহে হাত থেকে পরম সুরে বলল, মন খারাপ করিস না, যা তোর তা তুই পাবি, এবার যা। কামিনী সত্যি কান্না করে দিয়েছে, কিন্তু বিহানের এই সরল স্বীকারোক্তি সে কিভাবে নিল তা শুধু সেই নিজেই জানে। রাত হয়েছে, ভোরে যা, ভেতরে যা। তুমি যাবে না বিহান ভাই? কাজ আছে, আসছি, তুই যা। কামিনী আর কথা বাড়ালো না। ও কেবল এক কথাতে সন্তুষ্ট গায়ে চুপচাপ এক রাশ আনন্দ নিয়ে ভেতরে চলে গেল। উপরের দিকে দোতলায় দাঁড়িয়ে থাকা রাহা শরীর জ্বলে পড়ে যাচ্ছিল। হিংসে অন্তরটা যেন খার হয়ে যাচ্ছিল। দাঁত কটমট করতে লাগলো সে। কামিনী আপুর চেয়ে রাগটা যেন বেশি বিহানে। মনে পড়ে সেই দিন কামিনী আপুর রুমে গিয়েও বিহান ভাইয়েরও মাথা হাত দেওয়ার দৃশ্যটা। তাতে ভেতরটা আদৌ দাও দাও করে জ্বলে ওঠে রাহার। কামিনী যেতেই পিছু ঘুরলো বিহান। এক পা যেতেই থেমে পকেটে ফোন বের করলো। জি জানি, টাইপ কর, সেটা রেখে আবারও পা বাড়ালো। নেভি ব্লু কালার শার্ট পরেছে বিহান। শার্টের হাতা গুটিয়ে 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 কোনো অব্দি ওঠানো, সাথে কালো ব্যাগের প্যান্ট, পায়ে কনস।
কয়েক পা যেতে বিহান থমকে দাঁড়ালো। তার অবচেতন মন বাধ্য পিছনে ঘুরে একবার বাড়ির দোতলার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো রাহার সাথে। রাতের আধারে দূর থেকেও মেয়েটাকে কেমন ক্ষিপ্ত দেখালো, যে সাপের মতো ফুঁসছে। বিহানকে দেখে রাগে অভিমানে রাহা তৎক্ষণাৎ ছুটে ভেতরে চলে গেল। বিষয়টা কপাল কুঁচকে দিল রাহা। মনে কিছু একটা ভেবে বাঁকা হাসি ঝুলিয়ে পা বাড়ালো ও। যেতে যেতে বিড়বিড় করলো, তোর ভেতরে একটা বাঘিনী লুকিয়ে আছে রাহা। আমার অন্য কারোর সাথে দেখলেই কেবল তোর ভেতরে সেই বাঘিনীর তেষ্টায় ভেসে ওঠে। ভালোবাসিস তুই, উন্মাদের মতো ভালোবাসিস তুই আমার। রাত তখন 1টার উপরে। চারিদিকে ঘন অন্ধকার। শহরের শেষ প্রান্তে পরিত্যক্ত একটি গুদামঘর, যার ঠিকানাটায় সেদিন খুব সূক্ষ্ম কৌশলে অপরাধী চক্রের কাছ থেকে পৌঁছে দেওয়া হয়েছিল। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক, ভাঙা দেওয়াল, মরিচা ধরা গেট, আর বাতাসে উড়ে আসা শুকনো পাতার শব্দ। কিন্তু অন্ধকারের আড়ালে অপেক্ষা করছিল একদল সশস্ত্র সদস্য। তাদের নেতৃত্ব ছিল স্বয়ং ক্যাপ্টেন বিহান আরবির। ওয়াকি টকি আর ব্লুটুথের ফিসফিস শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। প্রত্যেকের চোখ গুদামের দিকে নিবদ্ধ। চারদিক কেমন মৃত্যুপরী মতো শুনশান নীরবতা। সামান্য শ্বাস ফেলার ধ্বনিও কেমন গা কাঁপিয়ে তুলনার মতো। কেউ যেন পরিবেশের শ্বাসটা আটকে নিয়েছে নিজের কাছে। বিহান সহ সবাই তীক্ষ্ণ শকুনির দৃষ্টি কেবল গোদাম ঘরের রাস্তার দিকে। এদিকে চেষ্টা করা পরিশ্রম সফল হওয়ার পথে। হাতে একটা 9mm গোগল ম্যান অনলাইন কম্প্যাক্ট পিস্তল, যেন শিকারী অপেক্ষায় নিশায় তাকে করে রেখেছে। কারে ব্লুটুথ টাচে হঠাৎ ক্ষীণ আওয়াজ শোনা গেল, স্যার, দুটো ট্র্যাক্স আছে। তখনই বিহান পাশে থাকা শাহরকে ইশারা করে বুঝিয়ে দিলে। শারহান ওয়াসিফ টঙ্কিতে অ্যালার্ট করে দিল। তার প্রায় মিনিট কয়েক পরে ট্রাকের গজব ভেসে এসলো। পরপর দুটো ট্রাক এসে থামলো পুরো গুদামের সামনে। প্রতিটি সৈনিক আরো সতর্ক হলো। ওদের দৃশ্য আরো তীক্ষ্ণ আর কানশিয়রের মতো খাড়া হয়ে উঠো। একে একে দুটো ট্রাক থেকে 4 জন নেমে এলো। এদের চোখাচোখি একটা আত্মবিশ্বাস। নির্দিষ্ট স্থানে মাল নিয়ে এসে পৌঁছাতে পেরেছে বলে কিছুটা স্বস্তিও দেখা গেল চেহারায়। বিহান তীক্ষ্ণ নজরে কেবল রেস্টুরেন্টে থাকা সেই ব্যক্তিত্বর দিকে নজর রাখছে যে সেই দিন খামটা নিজের কাছে নিয়েছিল। ওই লোকটার দিকে শারহানের নজর যেতেই মনে পড়লো সেই দিন কি করে এই লোকটাকে অজ্ঞান করে আসল খামটা নিয়ে এই ঠিকানায় খামটা রেখে এসেছিল। সেই লোকটার দিক ওদিক ওদিক তাকাচ্ছে। পাশে 2জন লোক কিছু বলছে। রেস্টুরেন্টে দেখা সেই লোকটা কেমন চোখ মুখ কুঁচকে চারপাশটা দেখে যেই ফোনটা বের করবে অমনি আশেপাশে ঝোপঝাড় থেকে বের হয়ে এলো বিহানের সৈন্যদল। সকালের সাথে পিস্তল সকালে ওদের দিকে নিশানা করে রেখেছে। আচমকাই এতগুলি লোকের বন্দুক হাতে নিয়ে এগিয়ে আসতে দেখে ওরা সকলে কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিল, যেন আশা করেনি ওদের এই মুহূর্তে। কিন্তু যখন বুঝলো চারদিকে দিয়ে হয়তো ঘিরে ফেলেছে, তখন রেস্টুরেন্টে দেখা সেই লোকটা বিড়বিড় করে বলে উঠলো, খা কি পোলারা। বিহান তারা হাসি টেনে উত্তর করলো, হেফাজতে গেলে সব টের পাবি। কত ধরনের পোলা আছে যে তোকে আবার ডাকাবার জন্য সব বুঝতে পারি মামু। লোকটার নাম কাউসার, আসল নাম তালেব আলী। অন্ধকার জগতে সবাই তাকে কাউসার নামে চেনে। দীর্ঘ দিন ধরে অন্ধকার জগতে বিভিন্ন অবৈধ মালামাল চালন দিয়ে আসছে। সেই সাথে বড় বড় রাগবারোয়াদের ও ঘুষ জানা আছে। আজকে ট্রাকে করে অবৈধ অস্ত্র মাদক করে 35টা শিশু চালানোর কথা আছে। বিহান যখনই শুনলো শিশুর কথা তখনই নিজের প্ল্যান চেঞ্জ করলো। নয়তো লিডারকে ধরা প্রস্তুত নিয়েও মিশন হতো। এই বাচ্চাগুলি রিক্স, এসব সম্ভাবনা বেশি বিধায় কেবল তাবলি আলীকে ধরার পরিকল্পনা করেছে। জায়গা মতো তাবলা বাজাদের সব সুর বের হয়ে আসবে। তাবল আলীও চতুর্থ লোক। 23 বছর ধরে এই জগতে আছে সে। অন্ধকার জগতে মূল বিষয়ই হলো এই নিজে মরো নয়তো মরো। কিন্তু পরিস্থিতি কিছুটা বিগড়ে আছে দেখে নিজেও হাতে বন্দুক তুলে নিল সে। আর যাই হোক, আইন কারাগার যাওয়ার চেয়েও নিজের নিয়োজিত হাত নত করা শ্রয়। যার অন্ধকার জগতে স্থায়ী বাসিন্দা অত্যন্ত, তাদের বিশ্বাস এটাই। তলোয়ার তালেবাড়ির সাথে 4 জন লোকের মাঝে 2 লোকজন নিজেদের গান বের করে নিয়েছে, আর বাকি 2জন ওদের সাথেই সেটে দাঁড়িয়ে আছে আত্মসমর্পণ করা ভঙ্গিতে 2 হাত উপরে তুলে। গান নামার তালাব আলী, নয়তো এমন তালাব বাজাবো নিজের বাপের নাম ভুলে আমায় আব্বা আব্বা ডাকবে। বিহানের কথা শুনে পিস্তল আরো শক্ত করে তুলে ধরে তালেব আলী বাঁকা হেসে বলতে থাকে, শালার পোদ বাজে।
বাচ্চারা কি ভাবছস কাদের ভর পার পাবি? বোঝ জায়গা কয়রা দিমু তোগের নাইলে নিজের মাথায় খুলি উইরা দিমু। দুই দলই একে পরের দিকে মুখোমুখি বন্দুক ধরে রেখেছে, যেন কেউ কাউকে সাড়া দিবে না। সারহান নিম্ন গলায় ওদের আত্মসমর্পণ করতে বলল। এতে তালেব আলী উল্টো দুটো অশালীল ভাষা গালি ছুড়ল। পাশ থেকে বিহান সূক্ষ্ম ভাবে কেবল বুকে চোখে যেন ইশারা করলো। পরপর শান্তপনে পা বাড়িয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, তোরা মাত্র 5 জন, তারপরে গান পয়েন্ট করেছিস মাত্র 3 জন, বাকি 2 জন স্যালেন্ডার করে আসে। তাকিয়ে দেখ তালেব আলী হাসে। তোর ফাউ কথাতে আমি কান দিমু ভাবছোস? কেন মাদার স্যালেন্ডার করব তা নিয়ে কি বাল ফামু আমি? বিহানও বাঁকা হাসে। বালদের বাচ্চা ঘাসে মুখ দিয়ে চড়া গাধায় মাত্র 3 জন, যোগ বিয়োগ ভাগ পাবি। তোর অঙ্কে কোনো উত্তর ঘুরাইয়া দিবা পারবো না আমি। একবার ট্রাম মার খালি না হয় তোর মানলাম, এটাও মানলাম তুই মারলে তোর বউ বাচ্চা কি এই নিয়ে তোর কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু তোর পাশে 2 জন, ওদের কিছু হলে ওদের পরিবার কিভাবে কি করবে? তবুও যদি শান্তিপূর্ণভাবে স্যালেন্ডার করতো। তালেব আলী নড়াচড়ে দাঁড়ালো, পাশে তাকিয়ে চোখ মুখ দেখার চেষ্টা করে বাকি 2 জনকে ক্ষিপ্ত মেজাজে গাড়ি ছুটে ছুটে বলল, মাদার রাশেদ কথা কইয়া মধুর খাইয়া আইস? তোর কি আর আমি সাধে বলদ ডাকলাম? আমার মধু খাইয়ার লোক আছে আর আগাগোড়ায় পুরো মধু, বরং তার চেয়েও মিষ্টি যদি কিছু থেকে থাকে সেটা তবে সেটাই। কিন্তু তুই ছাড়াও তোর বউয়ের মধু যে অন্য লোক খায় সে খবরে কি তোরা আছে? এক সেকেন্ডের জন্য তালেব আলী যেন নিজের অটল জায়গা থেকে একটু নড়লো। সে সময়টুকু কাজে লাগিয়ে বিহান তালেব আলীর হাতে গুড করে দিল। অমনি সারহানও পাশে থাকা লোকটার পায়ে গুলি করলো, তবুও লোকটার হাত থেকে এলোমেলো এক গুলি দৌড় কোথাও পড়ে গিয়ে পড়ল। বাকি লোকটাও হাত যে গুলি ছিল সেটা দিয়ে একজনকে শুট করেছে। দুর্ভাগ্যবশত সেটা গিয়ে বিহানের সৈন্যদের হাত ছুঁয়ে ছুঁয়ে বের হয়ে গিয়েছিল। রক্তে ধারণ বইছে হাত দিয়ে। ওদিকে তালেব আলী সারহানকে বেগে এক ধাক্কা দিয়ে দৌড়াতে লাগলো আহত অবস্থায়। সারহান গুলি ছুটতে গেল, বিহান আটকায়। একদম নয়, ওকে যেভাবে হোক জীবিত উদ্ধার করতে হবে। পরপরই বিহান ছুটলো তালেব আলীর পিছনে। মধ্যবয়সী তালেব আলী পারল না জন প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্যদের সাথে, তবে হারও মানল না। এক প্রকার ধস্তাধস্তি শুরু করে দিয়েছে ও বিহানের সাথে। তালেব আলী প্যান্টের নিচে জুতো গুজে রাখা ছোট ছুরিটা দিয়ে বিহানের বাহুতে এক টান মেরে দিল। হাতাহাতি মাঝেই অল্প সময়ের ব্যবধানে কলকল করে সন্নিত রক্তধারণে গড়িয়ে পড়তে লাগলো হাত বেয়ে। মুহূর্তে যেন বিহান হিংস্র হয়ে উঠলো। একের পর এক ঘুষিতে কাবু করতে লাগলো কাউসার নামের অন্ধকার জগতের ধুবন্ধর তালেব আলীকে। তখন প্রায় ভোর হতে চললো। আকাশ তখন কারো চাদরের মোড়, কিন্তু চাদরে ভাঁজে ভাঁজে নীল রং লুকোনো। দূর আকাশে তারারা নিভু নিভু করছে। কেউ কেউ ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে, বাকিরা আলোয় ভরে পালাচ্ছে। পূর্ব দিনটা একটু ফ্যাকাশে হয়ে আছে। মনে হয় কেউ খুব পাতলা করে দুধ মিশিয়ে দিয়ে অন্ধকারে ওদের গোপন হাউজের পাশে গাছের পাতা শিশিরে স্তূপ করেছে। রাতের শেষ কান্নায় জমে আছে যেন ওখানেই। একটু পরেই রোদ যেন ওখানেই একটু মুছে দেবে, শুকিয়ে ফেলবে পানিটুকু। বাতাস নেই, তবুও চারদিকে কেমন শীতলতা স্নিগ্ধ বিরাজ করেছে। এতগুলি মানুষ, বাতাসটা তো শুধু নীরবতা, আলো না ফুটলে ফলে পাখিদের কিচিমিচি শব্দও এখনো ফোটেনি। এমন নীরবতা ঘোরার থমথমে শীতল পরিবেশে বিহান ছোট করিডোরে দাঁড়িয়ে আছে। 2 হাত পা কঠোর রেলিংটা ধরে খানিক ঝুঁকে আছে। বাম বাহুতে ভিড় আঘাত। একটু আগে সারহান জোর করে ব্যান্ডেজ করেছে কোনো রকম, তবুও ভালো করে পরিষ্কার করতে দেয়নি। উপাস থেকে চুপচাপ এসে দাঁড়ালো সারহান। তাতে কোনো প্রতিক্রিয়া দেখালো না বিহান, সামান্য তাকালো না। ওর চোখ মুখ ভীষণ থমথমে হয়ে আছে, এক গম্ভীর্য শীতল স্থির হয়ে আছে যেন চিরতরের বন্ধুর মুখ দেখে। সারহান সময় নিয়েই প্রশ্ন করলো, চোখ মুখ এমন ভয়ঙ্কর দেখাচ্ছে তোর কেন? ক্ষিপ্ত হয়ে তো নয় না তোর কাউকে মারছিস, তবে ভয়ঙ্কর শব্দটা ব্যবহার করলি কেন? সারহান নিজের এক কাপ কফি নিয়ে এসেছে, অপর হাতে কফিটাও বিহানের দিকে এগিয়ে দিতে দিতে জবাব দিল, তোর এই থমথমে চুপচাপ মুখটা তো সবচেয়ে ভয়ঙ্কর। শালা বোন বিয়ে দিয়ে নি, আর না তো কোনো দিন দেব। স্টল বললে গিয়ে রেখে রাখবো এখানেই। বিহান কফিটা নিয়ে আবারও সামনের দিকে তাকিয়ে বলল, কথাটা বোন দিতে হবে না। তোর কুতকুতি পাখিকে তুই বুকে ভেতরে লুকিয়ে রাখ, তাতে কি আর হে দিয়ে মারবো নাকি আমি? কথা সেটা নয়, হইল গিয়ে কথা কথা
কি ভাবছিস? মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব ভাব হয়ে আছিস। আবারও কফির মগে চুমুক দিয়ে দূরে তাকিয়ে বিহান। পরশুর রাতের ঘটনা সবই খুলে বলে সারহানকে। সব শুনে বলে সারহান, এতে হেজিটেট করছিস কেন? ভাই, আমরাও তো মানুষ। হয়তো আবেগে বশে একটু কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে তো তুই নিজেকে সামলাতে পেরেছিস, তাতে এত ঝামেলা কেন টানছিস? কঠোর গলায় জবাব দিল বিহান। তুই বিষয়টা বুঝতে পারছিস না সারহান। আমি ওর দিকে কোনোদিন এমন বাজে নজরে তাকাইনি। তাই সে আমার কিনা এমন একটা কাজ করতে গিয়েছিলাম, ও এমন অনুভূতি নিয়ে আমি একটা মানতেই পারছি না। আরে ভাই, তুই ভালোবাসিস তো মেয়েটাকে। এত ভালোবাসা মানে ভেতরে লুকিয়ে সাধুর মতো যে চলাফেরা করতে পারিস, এটাই আমার কাছে বেশি। আমি হলে তোর মতো এত ধৈর্য ধরে রাখতে পারতাম না। বিয়ান মোটা গলায় কিছু ভাবতে ভাবতে বলল, এই মুহূর্তে আরো ধৈর্য ধরা প্রয়োজন আমার। ওকে দূরে রাখার জন্য যা যা দরকার তাই করব। কপাল কুঁচকে প্রশ্ন করলো সারহান, কি বলতে চাস এখন? বিয়ান এক দৃষ্টিতে কিছু দেখতে দেখতে উত্তর দিল, আগে জায়গায় ফিরে যাব। আদুরে থেকে দূরে একটা দূরে যাব করে ওর কাছে আসা থেকে নিজেকে আটকাতে পারি কঠিনভাবে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প ক্যাপ্টেন বিহার আরবির চলবে।